শ্যামলবাবুর কাছে আমি আবার আসি। শ্যামলবাবু, যে বিষয়টা এখন সামনে রইল, আমরা জানতে চাইবো বা অনেকেরই আগ্রহ থাকবে যে এর পরে যে মামলাটা আপনারা সুপ্রিম কোর্টে লড়ছেন সেটা থাকবে না সেটা এবার তুলে নেবেন, যদি দেখেন কার্যকর হচ্ছে তাহলে, মানে এখন সেটার কি হবে? দেখুন, অত্যন্ত স্পষ্টভাবে আমরা বলি, মামলা আমরা তুলছি না। সরকারের মুখ্য সচিব এবং অর্থ সচিবের বিরুদ্ধে যে কন্টেম্পট পিটিশন আছে সেটাও আমরা তুলছি না। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই সদিচ্ছা প্রদর্শনকে পূর্ণ মর্যাদা দিয়েই আমরা বলছি যে আমরা আগামী 22শে জুলাই সুপ্রিম কোর্টে মামলার দিন, তার আগেই মাননীয় মুখ্যমন্ত্রী যেসব প্রতিশ্রুতি সেগুলোর বাস্তবায়নের সময়সীমা তিনি যেরকম বলেছেন তার অনেকটাই এসে যাবে। কাজে আমরা ততদিনের মধ্যে বুঝে যাব যে সত্যি তার এই প্রতিশ্রুতি, তার এই সদিচ্ছার প্রদর্শন কতটা বাস্তবায়ন হলো। যদি আমরা দেখি যে না, সুপ্রিম কোর্টের রায় পুরোপুরি ইন টোটো মেনে নিলেন, এই যে ভুল হিসেব এটাও সংশোধন করে নিলেন, তাহলে আমরা তো সরকারের সঙ্গে লড়াই করব বলে মামলা করিনি। সরকারের সঙ্গে লড়াই করতে যাব কেন? আমরা সরকারি কর্মী। আমরা মামলাটা করেছিলাম কারণ পূর্বতন চিফ পলিটিক্যাল এক্সিকিউটিভ তিনি একদম পণ করেছিলেন যে আমাদের এআইসিপিআই মেনে দিয়ে দেবেন না। রূপা 2009-এ যে কনস্টিটিউশনাল কমিটমেন্ট গভর্নমেন্ট করেছে, কারণ 311 ধারায় সংবিধানের রূপা তৈরি হয়, এটা একটা কনস্টিটিউশনাল কমিটমেন্ট। আর সরকার হচ্ছে একটা কন্টিনিউইং কনস্টিটিউশনাল বডি। ওই শাসক দলে পরিবর্তন হলো মানে সরকারের কনস্টিটিউশনাল কমিটমেন্ট না মানার অধিকার জন্মে গেল তা নয়। সব থেকে বড় কথা, তিনি এটাকে অধিকার হিসেবেই স্বীকৃতি দিতে চাননি, সেই কারণেই আমাদের মামলা করতে হয়েছে। এখন নতুন চিফ পলিটিক্যাল এক্সিকিউটিভের নেতৃত্বাধীন সরকার যদি মামলার যে রায় হয়েছে সেই রায়টা যদি সবটা মেনে নেয় এবং কর্মচারী এবং পেনশনাররা গ্র্যান্ট ইন এড সহ, ওয়ার্ক চার্জ, তারপরে আপনার ডেলি রেটেড কর্মচারীরা সহ সবাই যদি পেয়ে যায়, ভুল হিসেবটা যদি সংশোধন করে দেওয়া হয়, তাহলে তো আমাদের আর কোনো মামলা চালাবার প্রয়োজন নেই। সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই মামলা তুলে নেব। কিন্তু যতদিন না এইটা পূর্ণাঙ্গভাবে কার্যকর হচ্ছে ততদিন মামলা তোলার বা কন্টেম্পট পিটিশন তোলার কোনো পরিকল্পনা বা ইচ্ছা আমাদের নেই। আপনাদের কি মনে হয় সমগ্র কর্মচারী সমাজ আপনাদের যে অবস্থান সেই অবস্থানের সাথে সহমত যে মামলা চলবে, যত মানে অন্তত আপনারা কি এই আশঙ্কাও করছেন যে প্রতিশ্রুতি তো এর আগেও দিয়েছেন, বিভিন্ন জন প্রতিশ্রুতি দেয় কিন্তু প্রতিশ্রুতি পালন করবার বা যেটা আপনি বারবার করে বলছেন কার্যকর হচ্ছে কিনা দেখে তারপরে আপনারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, সেই কার্যকর হচ্ছে না দেখা বিষয়টাকে ওই প্রথম কয়েক মাস, নাকি তারপরেও আপনারা দেখবেন যে আপনাদের পদেও যে প্রাপ্য সেটা পূর্ণ হচ্ছে কিনা? দেখুন, উনি তো নির্দিষ্ট সময়সীমা দিয়েছে। উনি অত্যন্ত সদর্থক ভাষায় বলেছেন যে আমরা আদালতে কর্মচারীদের বিরুদ্ধে লড়াই লড়ব না। এবং চিফ সেক্রেটারি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন যে এতে আপনারাও বিপুল টাকা আইনজীবীদের পিছনে খরচ করছেন এবং সরকারেরও বিপুল টাকা আইনজীবীদের পিছনে খরচ হচ্ছে। তা আমরা আইনজীবীদের পিছনে বিপুল টাকা খরচ না করে সেটা আমরা কর্মচারীদের দেব। এটা অত্যন্ত সদর্থক বক্তব্য। কিন্তু মুশকিল হচ্ছে যে পূর্বতন সরকার তারা একমাত্রিক একটা বিষয়কে বহুমাত্রিক জটিলতার একটা বিষয়ে পরিণত করে দিয়েছে। ফলে সুপ্রিম কোর্টের রায় কার্যকর করার ক্ষেত্রে অনেকগুলো ইফস অ্যান্ড বাটস আছে। সেইগুলো যতক্ষণ না সম্পূর্ণ সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের হাতে তো অস্ত্র বলতে ওই সুপ্রিম কোর্টের মামলা এবং কন্টেম্পট পিটিশন এগেইনস্ট চিফ সেক্রেটারি এন্ড ফিনান্স সেক্রেটারি, সেই অস্ত্র তো আমরা ছেড়ে দিতে পারি না। আমরা 10 বছর ধরে মামলা লড়েছি, আজকে 11তম বছর। কাজে এটা আমরা ছেড়ে দিতে পারি না। এবং 22শে জুলাই মামলার ডেট, অনেক পরে। তার মধ্যে তো সুপ্রিম কোর্টের রায় কার্যকর হয়ে যাবে এই প্রতিশ্রুতি তো উনি পেয়েছেন। কাজেই আমরা সরকারের সদিচ্ছা নিয়ে কোনো প্রশ্ন তুলছি না, কিন্তু আমরা এটা বলছি যে কর্মচারীদের স্বার্থেই সরকারের সদিচ্ছার প্রদর্শনটার যখন বাস্তবায়ন হয়ে যাবে তখন
আমরা নিশ্চয়ই এই মামলা এবং কন্টেম্প পিটিশন তুলে নেব, কারণ তখন তো আর এগুলো রাখার কোনো প্রয়োজন হচ্ছে না। সরকারের সঙ্গে আমরা লড়াই করতে চাই না, সরকারকে আমরা গঠনমূলক সহযোগিতা দিতে চাই। সরকার যদি কর্মী স্বার্থে সিদ্ধান্ত নেয় আমরা অকুণ্ঠ চিত্তে সমর্থন করব, কিন্তু সরকার যদি কর্মী বিদ্বেষী অবস্থান নেয় তখনই সরকারের বিরুদ্ধে আমাদের বক্তব্য বা সমালোচনা থাকবে। কাজেই মানে আমরা সরকারের সদিচ্ছার উপর মর্যাদা রেখেই, বিশ্বাস রেখেই বলছি যে আমরা এটার বাস্তবায়ন দেখতে চাই। শ্যামবাবু, একটা প্রশ্ন আমার আবারও করতে ইচ্ছে করছে যে এর আগেও আমরা দেখেছি সরকারি কর্মচারীদের একাংশ সরকার অনুগত হয়ে যায়। সরকার অনুগত হওয়ার চেয়েও আরো নির্দিষ্ট করে বলতে হয় একটা রাজনৈতিক দলের অনুগত। আপনারা জানেন যে সরকারি কর্মচারীরা বঞ্চিত হচ্ছে, তৎসত্ত্বেও এর আগে সরকারের কর্মচারীরা পূর্বতন যে দল তার রাজনৈতিক আনুগত্যের জন্য লড়াইটাকে সেভাবে জোরদার করতে পারেনি। কোথাও মনে হচ্ছে না আবার একটা নতুন সরকার যদি তৈরি হয়, সেই সরকারের অনুগত, আমি সরকার বলছি বটে আসলে দল, সেই দলের অনুগত কর্মচারীরা যদি তাদের দলীয় আনুগত্যের কারণে তাদের কর্মচারী সত্তাটাকে সরিয়ে রেখে আবার, তাহলে কি আবার সেই রকম একটা আশঙ্কা থাকছে না যে নতুন সরকার এসছে, তাকে একটু সময় দিতে হবে, সে এত তাড়াতাড়ি ব্যবস্থা নেবে কি করে, আর্থিক অবস্থা খুব বিপর্যস্ত, প্রতিশ্রুতি দিয়েছিল বটে কিন্তু এখন তো সময় দিতে হবে, এই বয়ান বা এই আখ্যান যদি আসতে শুরু করে তাহলে কোথাও কর্মচারীদের ঐক্য, কর্মচারীদের লড়াইয়ের যে দৃঢ়তা, সেটা কোথাও ধাক্কা খাবে না? দেখুন, আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর পক্ষ থেকে বারবার এই কথাটা বলে এসেছি। এখন আমাদের সংগঠন তো আইএনটিইউসি অনুমোদিত, ফলে আইএনটিইউসির বিভিন্ন কর্মসূচিতে আমাকে চা বাগানে, জুট মিলে, বিভিন্ন স্পঞ্জ আয়রন কারখানা, বিভিন্ন বিস্কুট কারখানা ইত্যাদি ইত্যাদিতে যেতে হয়। সেই সব জায়গায় গিয়ে আমরা দেখি, পাট জুট মিল, সেই সব জায়গায় গিয়ে আমরা দেখি সেখানকার যে শ্রমিকরা, সংখ্যায় স্বল্প যে শ্রমিকরা মালিকের হয়ে কথা বলে, মালিকের পক্ষে কথা বলে, তাদেরকে কিন্তু শ্রমিকরা চিহ্নিত করে সামাজিকভাবে একঘরে করে দেয়। অনেক ক্ষেত্রে এরম ঘটনাও ঘটেছে যে কর্মচারীদের রোষে মানে গণ পিটুনি বা হত্যার মতো ঘটনাও ঘটেছে। এখন এই মালিকের লোক হওয়ার জন্য কাউকে হত্যা করা বা কাউকে মারধর করা, এটাকে নিশ্চয়ই আমরা গণতান্ত্রিক সংস্কৃতি থেকে সমর্থন করতে পারি না। কিন্তু আমি যেটা বলছি যে এই জুট মিল বা চা বাগান বা এইসব শ্রমিক মহল্লার শ্রমিকদের মধ্যে এই আত্মমর্যাদা বোধ এবং আত্মসচেতনতা বোধ আছে যে মালিকের লোক যারা, তারা কিন্তু শ্রমিকের বন্ধু নয় এবং তাদেরকে তারা দালাল হিসেবে আখ্যায়িত করে সামাজিকভাবে এক করে রাখে। পশ্চিমবাংলার, একমাত্র পশ্চিমবাংলা, সারা ভারতবর্ষে সে কেন্দ্রীয় সরকার বলুন, সে বিভিন্ন রাজ্য সরকারি কর্মচারী বলুন, সেক্ষেত্রে তারা কিন্তু আমাদের থেকে অর্থনৈতিক বা অধিকারগত ভাবে অনেক অনেক অনেকটা এগিয়ে আছে। তার মানে কিন্তু এই নয় যে ওইখানকার সরকারে যেসব শাসক দল আসছেন তারা অত্যন্ত কর্মী বৎসল, তা কিন্তু নয়। তার কারণ হচ্ছে ওই সমস্ত জায়গায় পশ্চিমবঙ্গ বাদে বাকি সর্বত্র কর্মচারীরা তাদের ব্যক্তি নাগরিক হিসেবে যে রাজনৈতিক ভাবনা, যে রাজনৈতিক সমর্থন বা অসমর্থনের যে বিষয়, সেটাকে দূরে সরিয়ে রেখে পেশার স্বার্থে ঐক্যবদ্ধ কর্মী পক্ষ হিসেবে লাল ঝান্ডার পাশে তেরাঙ্গা ঝান্ডা, তার পাশে গৈরিক ঝান্ডা লাগিয়ে তারা কিন্তু সংশ্লিষ্ট সরকারের বিরুদ্ধে লড়াই আন্দোলন করে, ধর্মঘট করে, ধারাবাহিক ধর্মঘট করে। ফলে সেই সমস্ত রাজ্যের এবং কেন্দ্রের সরকার, সে যে শাসক দলের হোক, তারা কিন্তু জানে যে যদি আমি কর্মচারীদের ন্যায্য দাবিটা মিটিয়ে না দিই তাহলে ওরা ধর্মঘট করবে, সরকারের সঙ্গে অসহযোগিতা করবে এবং সরকার পরিচালনায় সমস্যা তৈরি হবে। সেই কারণে কিন্তু ওইসব জায়গায়
অর্থনৈতিক এবং অধিকারগত দাবিদার ওরা আমাদের থেকে অনেক এগিয়ে। এই একই জিনিস আপনি পাবেন ব্যাংক, এলআইসি, জিআইসি, এনআইসি, রেল, এই সর্বত্র। সেখানে কিন্তু সমস্ত কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে লড়াইটা লড়েন। সেখানে কিন্তু ও লাল রঙের লোক, ও সবুজ রঙের লোক, ও গেরুয়া রঙের লোক, এইটা কিন্তু কোনো প্রাধান্য পায় না। এবং ট্রেড ইউনিয়ন আন্দোলন হচ্ছে সানাইয়ের সংস্কৃতি। সানাই বাজাতেন ওস্তাদ বিসমিল্লাহ খান, তবলায় সঙ্গত করতেন পণ্ডিত জাকির হোসেন, দুজনেই ধর্মে মুসলিম। কিন্তু এ পর্যন্ত কোনো হিন্দু রক্ষণশীল পরিবারে এ প্রশ্ন ওঠেনি যে হিন্দুর মাঙ্গলিক অনুষ্ঠানে ওই মুসলিম বিসমিল্লাহ, ওই মুসলিম জাকির হোসেনের সানাই কেন বাজবে। কারণ ভারতবর্ষের চিরন্তন সংস্কৃতি হচ্ছে যে সব ধর্ম, সব বর্ণ, সব ভাষা, সব সংস্কৃতি, হ্যাঁ, সমস্ত কিছু মিলে মিশে একাকার হয়ে গিয়ে একটা ঐক্য, বৈচিত্র্যের মধ্যে একটা ঐক্যের বাতাবরণ, এই সানাইয়ের সংস্কৃতি। ট্রেড ইউনিয়নেও কিন্তু এই সানাইয়ের সংস্কৃতি সারা ভারতবর্ষে আছে। যদিও দুর্ভাগ্যের যে বিজেপি কেন্দ্রীয় ক্ষমতায় আসার পরে বিএমএস, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সংগঠন, তারা কিন্তু এই সম্মিলিত যে ঐক্য শ্রমিকদের, সেই জায়গা থেকে কিন্তু তারা বেরিয়ে এসেছে। তারা সিটু, আইটিউসি, আইটিউসি, ইউটিউসি, নেদিন সরণি ইত্যাদি যে বিভিন্ন ট্রেড ইউনিয়ন সংগঠন রয়েছে, তারা যখন একযোগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলনের ডাক দিচ্ছে, বিএমএস সেখান থেকে কিন্তু সরে থাকছে। এটা একটা নেগেটিভ লক্ষণ। কিন্তু সরকারি কর্মচারীদের মধ্যে কিন্তু এখনো ঐক্যবদ্ধ কর্মী পক্ষ হিসেবে নিজেদের সরকার বা মালিকের বিরুদ্ধে এক হয়ে লড়াই করার নজিরটা রয়েছে। কিন্তু পশ্চিম বাংলায় দীর্ঘদিন ধরে একটা সংস্কৃতি চালু রয়েছে যে কখনো কেউ বলেন এই সরকারটা আমার চোখের মণি সরকার, কেউ বলেন এই সরকারটা আমার বুকের হৃৎপিণ্ড সরকার, কেউ বলেন এই সরকারটা আমার পেটের লিভারের সরকার। এবং সরকারগুলোতে, অর্থাৎ সরকারের বকলমে শাসক দলের শাসক রক্ষা করতে গিয়ে কখনো সিংহভাগ কর্মচারী চোখের মনির মতো রক্ষার সবসুত দায়বদ্ধতা নেন, কখনো পেটের লিভারের মতো রক্ষার যেটা হয় যে কর্মচারীদের মধ্যে একটা ব্যবধান তৈরি হয়ে ভেঙে যায়, তাদের ঐক্যের বিষয়টা ভাঙে। এবং জুট মিল বা চা বাগানে যাদেরকে দালাল বলা হয়, সেই দালাল শ্রেণীর লোক কিন্তু কর্মচারী আন্দোলনে বিভাজন তৈরি করে এবং ঐক্যবদ্ধ কর্মী পক্ষ হিসেবে আমাদের সরকারের কাছে উপস্থিত হতে দেয় না। তা কাজেই সেই বিষয়টা পশ্চিমবাংলায় আছে এবং আজও আছে।